হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কোচিং সেন্টার থেকে বলছি। আপনি কি শাকলের আম্মু বলছেন? জি স্যার, আমি শাকিলের আম্মু বলছিলাম। হ্যাঁ, কেন? কি হয়েছে স্যার? বলছিলাম যে আজ বিগত 2 দিন হলো আপনি শাকিলকে নিয়ে ক্লাসে আসছেন না। কেন? কোনো সমস্যা হলো নাকি? না স্যার, কোনো সমস্যা না। আসলে ও এই 2 দিন হলো একটু লেখাপড়া অমনোযোগী হয়েছে, তাই ক্লাসে ও যায় না, আর ওকেও নিয়ে আমি আসলে কোচিং সেন্টারে যাচ্ছি না স্যার। ঠিক আছে, আগামীকাল আসবো। আর এই 2 দিনের মধ্যে তো আপনি একবারও ফোন দিলেন না। আজকে ফোন দিলেন। আমি আসবো, আগামীকালকে আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে, ওকে নিয়ে ক্লাসে আসবেন। কারণ সব বাচ্চার মারাই তো হচ্ছে তার বাচ্চাদের সঙ্গে নিয়ে ক্লাসে ঠিকঠাক মতো এসে ক্লাস করাচ্ছে, কোচিং চলছে। আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনি রেগুলার না হন তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ ওর লেখাপড়ার ক্ষতি হবে। আর আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা আছে এদের কোনো লেখাপড়া কোনো ক্ষতি হোক বা কোনো বাচ্চার রেজাল্ট খারাপ হোক, এটা তো আমি চাই না। আর আমার কাছে কোচিং করলে যদি লেখাপড়া ওর খারাপ হয় তাহলে তো আমার বদনাম হবে, তাই না? এই জন্য বলছিলাম কি ম্যাডাম, ওকে অন্যান্য বাচ্চার মারা যেভাবে কন্টিনিউ নিয়ে আসে ক্লাসে, আপনিও এইভাবে নিয়ে আসবেন। আর আমি তো সবাইকেই কোনো সমস্যা হলে ফোন করে যোগাযোগ করি। এই জন্য আপনার কাছে একটু ফোন করেছিলাম, কিছু মনে নিন না, হ্যাঁ? ওর লেখাপড়ার ক্ষতি হবে এই ভেবে আসলে আমি ফোনটা করছি। ঠিক আছে, আগামীকাল ওকে ক্লাসে নিয়ে আসেন। স্যার, আমি একটা কথা বলতে চাই আপনাকে, যদি কিছু মনে না করেন। অবশ্যই বলবেন। কি বলবেন ম্যাডাম, বলুন। আমি বলছিলাম কি, আপনার কোচিং সেন্টারে যে আসলে ওই 2 ঘন্টা ওই যে ওদের লেখাপড়া করান, আর সব বাচ্চার মায়েরা এই যে আমরা সব এক জায়গা হয়ে এই যে আড্ডা মারি, আসলে এই বিষয়টা আমার কাছে কেমন যেন একটা বিরক্ত করা লাগে। বুঝতে পারছেন স্যার? আপনি যদি একটু কষ্ট করে একটা টাইম নির্ধারণ করে আমার বাসাতে এসে যদি শাকিলকে একটু পড়ায় যেতেন, তাহলে হয়তো আমি একটু উপকৃত হতাম। আর তাছাড়া আমার ফ্যামিলিতেও মানে শাকিল, আমি আর আমার কাজের বুয়া ছাড়া তো আর কোনো লোক নাই। ওর আব্বু তো থাকে বিদেশ। এখন ওর আব্বুর কথা হলো যে আমি বাড়ি ছেড়ে ওই যে ওকে নিয়ে 2 ঘন্টা আপনার কোচিং এ যাই, ওখানে থাকি, আবার ওকে স্কুলে যাইতে হয়। তো সব মিলিয়ে আমার দিনটা ওখানেই যায়। যদি একটা টাইম একটু কষ্ট করে আপনি এসে ওকে পড়ায় যেতেন বাসা থেকে, তাহলে আমি একটু উপকৃত হতাম। এখন একটু ভেবে বলুন না স্যার আমার এই বিষয়টা। উম হ্যাঁ, করা যাবে না কেন? অবশ্যই সময় বের করা যাবে। তবে ওই বিকেল 4টায় আমি একটা টাইম সময় পাই। তো এই টাইমে যদি আপনার বাসাতে যাওয়া যায়, তো আমার একটু ডিমান্ড চার্জ বেশি লাগবে, তাছাড়া কিছু না। যেহেতু ওকে আমি সিঙ্গেল আলাদাভাবে পড়াইতে যাব, তো এর জন্য আমার একটু ডিমান্ড একটু বেশি, তাছাড়া বই কিছুই না। বুঝতে পারছেন? আপনি এখন দেখেন কবে থেকে ওকে আমি স্টার্ট করব। তাহলে স্যার আগামীকাল থেকেই আপনি শুরু করুন। কারণ ওর তো মাথা ভালো, ওর ব্রেন ভালো। তো লেখাপড়ার একটা গ্যাপ গেলে না ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে। সেদিক দিয়ে আসলে ভেবে কথাটা বলছিলাম। আপনি আগামীকাল বিকেল 4টা থেকে আমার বাসাতে এসে ওকে লেখাপড়া করা শুরু শুরু করিয়ে দিন। আর আমি স্যার একটা কথা বলি আপনাকে। আমি যত অভিভাবক আপনার কাছে যায়, ওই কোচিং সেন্টারে যায় যে ভিড় করে থাকে, ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, আসলে আমি তাদের মধ্যে মানে তাদের চলাফেরা এগুলো আমার পছন্দ না। আমি আপনাকে একটু আলাদা চোখে দেখি স্যার। বুঝতে পারছেন? যেমন? আলাদা চোখে তো দেখেন, কিন্তু কিভাবে দেখেন আপনি বলুন তো? আমি ঠিক আপনার কথা ক্লিয়ার বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলুন। বলছিলাম স্যার, আপনার বাড়ি তো সিরাজগঞ্জ। আপনি এই যে আমাদের এখানে এসে কোচিং সেন্টারে কোচিং করাচ্ছেন, লেখাপড়া করাচ্ছেন, বা আপনাকে এই যে এখানে জাগির থাকতে হয়, তো সেখান থেকে আমি আসলে কথাটা বলতে চাইছিলাম যে আপনি যদি আমার বাসাতে থেকে কোচিং করাতেন, বা আমার এখানে লভিং থাকতেন, তাহলে আরেকটু ভালো হতো। কারণ স্যার আমি আপনাকে যথেষ্ট অন্যভাবে দেখি বিষয়টা। আমি কিভাবে যে আপনাকে বলি, মানে আমি স্যার অতটা আর কি এখন বলবো না। দেখুন ম্যাডাম, আমি আসলে অবিবাহিত একটা ছেলে। আর বিশেষ করে আপনার ফ্যামিলিতে যেহেতু এখন শাকিলের আব্বু থাকে না, সেও বিদেশ থাকে,
তো এই অবস্থায় আমি আপনার বাসাতে থাকলে এটা কি ভালো দেখাবে? ভালো দেখায় না। অন্য কে কি ভাববে, নানান রকম ঝামেলা আছে। তাছাড়া তো মাসাল্লাহ আপনার বাড়ি বিল্ডিং বাড়ি, বা ওখানে থেকে লেখাপড়া করা আমারও একটু সুবিধা হতো। মানে আমি ক্লাস নিতাম, স্কুলে চাকরিটা করতাম। তো আমার জন্য তো ভালো হতো, কিন্তু বিষয়টা আসলে কেমন দেখাতো না, মানুষ কি বলবে এগুলা। আরে ধ্যাট, মানুষ কে কি বলবে না বলবে এতে আমার কোনো যায় আসে না। বুঝতে পারছেন স্যার? আপনি আসবেন কিনা তাই বলেন, কারণ আমি আপনাকে মনে প্রাণে থেকে আসলেই ভালোবাসি স্যার। আর পাঁচজন মহিলার মতো না। আমি আপনাকে, আসলে আপনাকে আমার একটু দরকার, কারণ ওর আব্বু তো বোঝেনি, অনেক দিন হলো বিদেশ আছে। আর ওই আমার একমাত্র সন্তান। আর আমারও আপনাকে আসলে এত ভেঙে চড়ে একটু বুঝে নেন, একটু বুঝে নেন, মানে এত ভেঙে আমি বলতে পারবো না, মানে লজ্জা লাগে। তাছাড়া আপনি কি বোঝেন না কিছু? হ্যাঁ, একটু বুঝেন। বোঝেন না কেন? একটা শিক্ষিত ছেলে, একটু বোঝা তো লাগে। আমি আসলে আপনাকে বারবার কি বলতে চাইছি, আপনাকে আমার বাসায় ঠাঁই দিব, তারপরে বাসায় এসে ওকে পড়াইতে বলছি, আপনি বিষয়টা বুঝতে পারছেন না? একটু বুঝেন, বুঝে তারপরে আমার সঙ্গে কথা বলেন। আসলে ম্যাডাম, এটা কি আদৌ ঠিক হবে? আমি আসলে ঠিক বুঝতে পারছি না এগুলা আপনার সঙ্গে আমার কি হচ্ছে। আসলে কি আপনি আমাকে কোনো অ্যাঙ্গেল করে কথা বলছেন? মানে বলতে চাইছি যে আপনি কি আমাকে পছন্দ করেন? আর সেটা কি আসলে হয়? কিভাবে আপনি আমাকে ব্যবহার করবেন বলুন তো? মানে আপনার মন্তব্যটা আপনি ক্লিয়ার খুলে বলুন। তাহলে আমি বুঝতে পারবো বা আপনাকে বলতে পারবো। কারণ আমি সাহস করে আমি তো আপনাকে কিছু বলতে পারছি না। যেহেতু আপনি একটা মেয়ে মানুষ। কিভাবে আমি আপনাকে কোনো অফার করব বা বলবো? আপনি যদি কোনো কিছু বলতে চান ক্লিয়ার ভাবে আমাকে বলুন। সেটাই হচ্ছে বেটার হবে। স্যার, আপনি যখন বলছেন তাহলে বলেই ফেলি। আমি প্রতিদিন আমার শাকিলকে নিয়ে যখন আপনার কোচিং সেন্টারে যেতাম, আমি আপনার মুখের দিকে ফ্যাল করে তাকায় থাকতাম। কারণ আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর তাছাড়া এদিকে শাকিলের আব্বু বাড়ির থাকে না, সেও বিদেশ থাকে। আমিও তো অনেকদিন, মানে কোনো কিছু আমার হয় না, পাইনি হাতের গড়ে। কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি? আর তাছাড়া শাকিলেরও মেধা ভালো, আর আপনার লেখাপড়ার আইটেমগুলো ভালো। যাই হোক, আপনার কাছে ওকে নিয়ে যায়, বিশেষ করে ওর পড়ালেখা করার জন্যও যেতাম। আবার আপনাকে যে আমার অনেক ভালো লাগে এই জন্যও আপনাকে দেখার জন্য যেতাম। তো এখন আমি আসলে চাইছি কি, যে আপনার ভাগটা আমি কাউকে দেব না। আপনাকে যদি পটিয়ে পাঠিয়ে আমার বাসায় নিয়ে আসতে পারতাম, তাহলে শাকলের লেখাপড়াও হতো, প্লাস আমারও হতো। মানে আপনাকে দিয়ে আমার সবই করায় নিতাম। আসলে আপনাকে আমার ভালো লাগে। এখন এই জন্য আমি মুখ খুলে আসলে কিছু বলতে চাইছি না, কারণ আমি শাকিলের মা, আর আপনার শাকিলের শিক্ষক। ব্যবধানটা এইটুকু, তাছাড়া কিছুই না স্যার। আপনি এখন একটু ভেবে চিন্তে আমাকে একটু বলুন যে কি করা যায়। আপনি যদি আমার কথাই, মানে উগ্র মেজাজি হবেন না, আর রাগও করবেন না, বুঝতে পারছেন স্যার? একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিনতে হাসেন, আমার বাসায় থাকেন। দেখেন, আমার বাসায় থাকলে আপনার স্কুলটাও কাছে হবে, আপনার কোচিং সেন্টারে যাওয়াটাও সুবিধা হবে। তাছাড়া আমার একলা বাড়ি, আলাদা বাড়ি, গেটওয়ালা বাড়ি, সেখানে আপনারও থেকে মজা হবে, প্লাস আমারও হবে। আর মাসাল্লাহ, দেখতে শুনতে কি আমি একেবারেই কম? হ্যাঁ, একেবারেই তো আর কম না। আমি বেশ মাসাল্লাহ আপনার চোখে মনে হয় খুব একটা খারাপ হব না। আর 10টা মেয়ের মতো না আমি। কিন্তু আমি আসলে মুখ ফুটে আপনাকে বলতে পারছিলাম না, তাই অনেকদিন এই জ্বলায় জ্বলছি। আজ বলে ফেললাম। একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আর আপনি আমার বাসায় থাকলে আপনার কোনো অভাব থাকবে না। এই 2 টাকার এই চাকরিও করতে হবে না। আমি আপনাকে অনেক টাকা পয়সাও দিব মাঝখানে। আপনি শুধু আমার হয়ে আমি যা করতে বলবো তাই করবেন। এমন কথা বলে? হ্যাঁ, এরকমটাই আপনার মনে ছিল? তে এরকম এত কষ্ট মুখের মধ্যে পুষে রাখছেন কেন? এত কষ্ট এতদিন ধরে যে মনের মধ্যে পুষে পুষে রাখছেন কেন?
আপনি তো মোবাইলে এই কথাটা আমাকে আগের থেকে জানাই দিলেই পারতেন। তারপরে না হয় আমি ভেবেচিন্তে দেখতাম। কিন্তু আজ আপনি যখন বলছেন, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আমি আপনার কথা মেনে নিলাম। আমি আগামীকাল থেকে আপনার বাসায় ওকে পড়াইতে যাব। আর স্থায়ীভাবে আপনার বাসায় থাকার জন্য যা যা কিছু করণীয় আপনি ডিসিশন নেন, আমি কবে থেকে থাকবো। তাহলে আমি এই বাসা চেঞ্জ করে আপনার বাসায় চলে আসব। আর তারপরে আপনি আমাকে নিয়ে কি করবেন না করবেন সেটা একান্ত আপনার বিষয়। এটা আর আমার বলার কিছু নাই। আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করবেন। কারণ আপনার প্রস্তাবে আমি রাজি। বুঝতে পারছেন ম্যাডাম? হ্যাঁ? সত্যি স্যার? হ্যাঁ, আপনি রাজি? ও মাই গড! আপনি রাজি হলে তো তাহলে তার কথাই নেই কোনো। আপনি সত্যি রাজি স্যার? আপনি রাজি থাকলে তো আপনি কালকেই চলে আসেন বেডিং পত্র নিয়ে। আর আপনার জন্য যা কিছু করা লাগে সব আমি করব। আপনার ফ্যামিলিতে কোনো অভাব থাকবে না। সব কিছু পুষাই দেব আমি। শুধু আপনাকে লাগবে আমার। বুঝতে পারছেন? আমার যে এখন কি যে মজা লাগছে, স্যার আমি আপনাকে কি করে বলি। আমার খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে যে আমি আপনাকে আমার হাতে পাবো। ভাবতেই অবাক লাগছে স্যার। বুঝতে পারছেন? তাই না? আমার কথা শুনে খুব আনন্দ হচ্ছে আপনার? ঠিক আছে, সমস্যা নেই। আমি সত্যি বলছি, আমি আপনার বাসায় জাগির থাকবো। আর শাকিলকে ঠিকঠাক মতো লেখাপড়া করাবো। আর এর ফাঁকে আমাকে দিয়ে আপনি কি করাবেন না করাবেন সেটা একান্ত আপনার বিষয়। আমি আপনার সব প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তো এখন সিদ্ধান্তটা আপনার। দেখুন, আর আরেকটা কথা বলে রাখি, আমি ম্যাডাম অনেক গরিবের সন্তান। হ্যাঁ? তো একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি বাস করি। আমার বাবা মা বেঁচে আছে। আর তারাও কোনোরকম কষ্ট করে আমাকে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমি যদি আপনার বাসাতে লবিং থাকি বা আলাদা একটা সুযোগ সুবিধা পাই তাহলে তো আমার ভালোই হবে। আমার কোনো আপত্তি নেই। আপনি এখন একটু আমাকে আপনার ওই সাহায্যের হাতটা একটু আমার মাথার উপরে রাখলেই হবে। তাই আমি ধন্য। আর বাকি আপনি আমাকে দিয়ে কি করাবেন, কি না করাবেন, এটা আপনি যখন যেটা করতে বলবেন, রাত নেই দিন নেই, আমি আপনার প্রস্তাবে রাজি ম্যাডাম। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না। যেহেতু আমাকে আপনার অনেক ভালো লাগছে, আর আপনার ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। তো এখন আপনার সিদ্ধান্তটা নিয়ে আমাকে ফোন করে জানান, আমি কবে থেকে আপনার বাসায় একদম পার্মানেন্ট ভাবে থাকতে পারবো। তো ঠিক আছে। আমি তো বললাম আপনি আগামী কালকেই চলে আসবেন। হ্যাঁ, আর কথা এখন অনেকই বলে ফেলছি, এখন আর এত কথা বলতে যাচ্ছি না। আমি আবার আপনাকে বিকালে ফোন দিয়ে বিস্তারিত জানাই দেব। আর এ বিষয়টা একটু শাকিলের আব্বার সঙ্গে শেয়ার করা দরকার। তাকে তার সঙ্গে একটু ফোনে কথা বলে আমি তারপর বিকালে আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই আপনাকে আমার বাসাতে আসতে হবে এবং সেই পরিস্থিতিটা আমি রেডি করি। করার পরে আপনাকে আমি জানাই দিচ্ছি। ওকে স্যার? তো ঠিক আছে, রাখতেছি। হ্যাঁ, বিকালে ফোনে কথা হবে আবার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে ম্যাডাম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ওই ঘরে কে? শব্দ কিসের? দেখি তো। ও, শাকিল তুমি? এই কি করছো তুমি? আরে, আর হাত দিয়ে ওসব আলগা করে হাত দিয়ে ওসব কি ঘন ঘন কি করছো ওসব? তার মানে আমি বাথরুমে ঢুকে পোশাক পরিবর্তন করতেছি আর তুমি আড়াল থেকে সব দেখছো এখানে উকি মেরে মেরে। হুম, তাই তো বলে যে এই ঘরে ঘুরঘাস শব্দ হয় কিসের। এই শাকিল, তুমি এইটা কতদিন ধরে করতেছো? তার মানে আমি এই জোয়ান তাগলা তোমার ভাবি, আর তুমি বাইরে থেকে দেখে হয় না আমি বাথরুমে ঢুকে পোশাক চেঞ্জ করছি, এটাও তুমি এই ঘরে ঢুকে এই টিনের ফাঁসা দিয়ে উকি মেরে সব দেখতেছো আর হাত দিয়ে সব কি করতেছো? আচ্ছা তোমার নিচেও কি সি 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 সি, কি ফেলছো তুমি সি সি। আচ্ছা তোমার শরীর নষ্ট হবে না এসব করলে? তুমি আমাকে বলতে পারতে এই সমস্ত লুচ্চা স্বভাব বাদ দাও, বুঝতে পারছো? শোনো, দাঁড়াও আমি বাথরুম থেকে বের হয়ে এসে তারপর তোমাকে দেখছি। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো চলুন শুরু করা যাক আমার এবং আমার ছোট দেবর শাকিলের কি শেষ পর্যন্ত কি হয়। মানে ওকে আমি খাওয়াইতে খাওয়াইতে একদম নাকে মুখে ভরে দিয়েছি।
তো চলুন শুরু করা যাক। শাকিল মাঝে মধ্যেই এরকম মানে আমি যখন গোসলখানায় যাই, গোসল করি, আমি একটু স্বাস্থ্য মাস্ট ভালো তো, মানে তাজা মোটা ফর্সা না দুষুন দুষুন লম্বা, মানে ওর বাইরে থেকে এটা দেখে মানে ওর হয় না। ও কি করছে, ও বড় হয়ে উঠছে, ও ক্লাস 10-এ পড়ে। তো খুব যে ছোট তাও না, কিন্তু আমি দেখতাম যে ও স্কুল থেকে এসে যখনই ঘরে পড়াশোনা করতো, করতে করতে ঠিক আমি যখন গোসলখানায় যেতাম ওই টাইমে কেন যেন ও আমার এই বাথরুমের পাশের যে রুম, ওই রুমটাতে চলে আসতো। আসার পরে আমি মনে করি হয়তো ছোট মানুষ, অতটাও বড় না যে লেখাপড়া করতে চায় অথবা ঘরের কোনো কাজকর্ম থাকতে পারে না, এটা ভেবে ওকে আমি কিছু বলি না। কিন্তু ও বাবা, ও এখন দেখি যে মানে ঘরের মধ্যে কেন যেন এই জানালার কাছে, মানে টিনের ওই ফাঁক ফাঁক ফোকর ওই দিক দিয়ে উকি মেরে মেরে দেখার চেষ্টা করে, বা কোন একটা কিছু মানুষের সরঞ্জাম থাকলে বোঝা যায় না। আমি তো সেটা একটু অনুভব করলাম একদিন, মানে এরকম যে কতদিন ধরে করছে তা আল্লাহ জানে। তো আমি আসলে এরকম সবকিছু খুলে খালে যখন চেঞ্জ করতেছি, দেখি যে ওই জায়গা মানে নিঃশ্বাসের আওয়াজ হয়, তারপরে হচ্ছে গুজরাস করে টিনের গা ঘেঁষা একটা আওয়াজ কেমন যেন। তো আমি একটু ফলো করে টুক 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 করে আগায় গেলাম। তো আগায় যাওয়ার পরে দেখি ওর কাছে যায়, এখন আমি জিজ্ঞেস করছি কে এখানে ওই ঘরে। তখন শাকিল বলছে যে ভাবি আমি। আমি বললাম যে তুমি ওখানে কি করছো, তুমি না ওই ঘরে ছিলা? আর আমি প্রতিদিনই যখন গোসলখানে আসি গোসল করতে লাগি, আর এই সময় তুমি এই রুমে চলে আসো, আর এখানে তোমার কি কাজ আর এই জানালার করে? তখন ও কথা বলে না। তখন আমি বললাম দেখি জানালা খুলো তো। আমি জানালাটা মানে এক ধাক্কা দিয়ে জানালাটা খুলেই এখন ওর দিকে আমার নজর পড়লো, দেখি আলগা হয়ে হাত দিয়ে মানে হাতে মেরে দিচ্ছে, মানে নিচে কি যে একটা ফেলছে। এটা দেখে আমি অবাক। তখন ওকে আমি ধমক দিলাম, এই পাগল ছেলে, এইসব করে নাকি? হ্যাঁ, তুমি কতদিন ধরে এই এই কার্যকলাপ চালাচ্ছ তুমি? তুমি এই এখানে, মানে আমি এখানে চেঞ্জ করি গোসল করি এইগুলা তুমি জামাল ফাঁক দিয়ে এই টিনের ফাঁসা দিয়ে উকি মেরে দেখো, আর এই হাত দিয়ে সব ই করে করে সব কি করো এখানে বের করে দাও। হ্যাঁ, এরকম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে? এটা নষ্ট হয়ে যাবে, এটাকে কাজে লাগাও। আর এটাও তো অনেক বেশ, তোমার এটা তো অনেক বড়ই দেখছি, এটাকে কাজে লাগাও। তারপরে বন্ধুরা, আমার শাকিলের ওইটা দেখে অনেক লোভ জাগলো ভিতরে, যে আসলে এটা একটা সুযোগ। কারণ ওর ভাইও যখন বাইরে থাকে, মানে বাড়িতে আসে সে 3-4 মাস পর পর একদিন, ও ব্যবসার কাজে বাইরে থাকে। আমি যাই আমার শাশুড়ি আর ওই শাকিল আর আমি এই বাড়ির মানুষ বাড়িতে থাকি। তো শাকিলে আমি আসলে পড়াশোনা খরচ আমি বিয়ার করে ওর ভাই পাঠায় পাঠায়, আমি সবকিছু চালাই। ও আমাকে দেখে এমনি ভয় করতো, কিন্তু ও যে আমার সবকিছু দেখে ওর মনের মধ্যে এত শখ জাগছে তা তো আর আমি জানি না। তারপরে মানে ওকে এইটা দেখার পরে কি আর আমি বসে থাকতে পারি? তখন ওকে আমি একদিন হঠাৎ করে রাত্রে বললাম যে শাকিল আসো বাইরে যাই একটু চটপটি খেয়ে আসি। তাই বাইরে যায় এক দোকান থেকে মোড়ের পরে একটু চটপটি খেয়ে হেঁটে একটু রাত ভারী করে বাসায় ফেললাম। আমার শাশুড়ি একটু অসুস্থ, গায়ে জ্বর ছিল। তো আমার শাশুড়িকে ডাক্তার দেখিয়ে তাকে একটু সেবা যত্ন করে শাকিলকে নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে টিভি দেখতেছি, দেখতে দেখতে প্রায় রাত 11টা বেজে গেছে। তো বাড়িতে তো আর মানুষ নাই। তো তখন শাকিলকে বললাম যে শাকিল, তুমি সেদিন মানে আমি তোমাকে যেটা ধরলাম তুমি জানালার ফাঁক দিয়ে আসলে টিনের ফাঁসা দিয়ে উকি মেরে এই যে আমাকে আমার সমস্ত কিছু তুমি দেখছো, এই জিনিসটা কি তুমি ঠিক করছো বলো? আর এইটা কতদিন তুমি করো ভাই? তখন ও বলে যে ভাবি আমাকে আর তুমি লজ্জা দিও না তো, আমি যা করছি করছি আর কখনো এরকম করব না। তখন আমি বললাম যে না শাকিল না, আজকে তুমি এইটা বলে আমার কাছ থেকে পাশ কাটায় যেতে পারবা না। আর আমি তোমাকে আজকে যেটা বলবো তোমার সেটা শুনতেই হবে। তখন শাকিল বলে যে কিভাবে, আমার তো ভয় লাগতেছে, তুমি কি আমাকে মারধর করবা নাকি? আমি বললাম যে না না, তোমাকে মারবো কেন, কিচ্ছু না, শুধু আমি একটা কথা বলবো, তুমি আসলে যেটার জন্য তোমার শখ জাগছে সেটা যদি আমি পূরণ করে দিই তাহলে তোমার আপত্তিটা কোথায়? যে বলে যে সেটা আবার কেমন করে, আমার লজ্জা লাগে না ভাবি আপনি এমন কথা বলেন? তখন আমি বললাম যে ও তুমি ওই জানালার ওই ঘরের বসে জানালার ফাঁক দিয়ে যখন আমার পুরো ইয়েটা দেখছো তখন তোমার ভালো লাগছে না? ওই দেখে দেখে হাতে মেরে দিয়ে বসে থাকো আর জিমে বেড়াও না, এটা তোমার ভালো লাগে। আর আমি একটা অফার করছি এটা তোমার পছন্দ হচ্ছে না। তখন ও বলে যে ভাবি বলো কি করব। আমি বললাম যে শোনো, মা তো ওই রুমে অসুস্থ জ্বর আলা মানুষ, তাকে ওষুধ পানি খাওয়ায় সেবা যত্ন করে তাকে ঘুমাই দিয়ে আসছি, রাতও বেজে গেছে 11টা। তো দরজাটা লাগিয়ে দাও। তেও বসি, তারপর দরজা লাগিয়ে দিয়ে ও সোফায় বসে টিভি দেখতেছে রিমোট হাতে করে বসে, আমি ওই যে ওর পাশে বসলাম।
তখন আমি ওকে বলতেছি, শাকিল তুমি একটা কথা বলো তো, আমি না তোমার বয়সে বড়, আর আমি এত স্বাস্থ্য মাস্ত তাজা মোটা মানুষ, আমাকে দেখে তোমার এমনি ভয় লাগে না? মানে কি মনে হয় তোমার, তুমি আমাকে দেখে যে এরকম করো, আর এই উঠতে বয়সে যদি এরকম করে তুমি তোমার শরীরটাকে নষ্ট করে দাও, তাহলে এটা কেমন? ভবিষ্যতে তোমার বউ যখন আসবে তখন তাকে তুমি কি উপহার দেবে? তখন ও বলে যে ভাবি আসলে কি করবে, এটা আসলে বয়সের সমস্যা, তো আমি এসব কিছু জানি না। তে বলতেছে দেখলাম তোমার ইয়েটা তো অনেক বড়, আর এটা দেখে আসলে আমার একটু মানে মন চাইলো, তে তুমি কি এখন এটা কি দিতে পারবা? তে বলতেছে আমি এসব কিছু জানি না, আমাকে ছাড়েন তো, লজ্জা দিয়েন না তো। মানে দেবর আমার খুব লজ্জা পাচ্ছে যেন, হ্যাঁ। তারপরে কি করব, নিজে সব খুলে টুলে মানে ওর দিকে একটু ধরলাম যে দেখো। তখন শাকিল বলতেছে ভাবি এসব কি করছেন, আমার এসব লজ্জা লাগছে, আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাবো। তখন আমি বললাম যে চুপ, শাকিল একটা কথা বলো না, আর কথা বেশি বাড়াও না, তো চুপ করো। আমি এই যে খাটের উপর শুয়ে পড়লাম, তুমি আসো এদিকে আসো। তারপরে শাকিল উঠে আমার পাশে দেয় বসলো, বসে বলছে ভাবি আমি আপনার কি উপকার করতে পারি? তা আমি বললাম যে দেখো, আমার এই পিঠে মাজার এদিক দিয়ে খুব ব্যথা বিষ করতেছে, তুমি একটু ওখান থেকে তেল নিয়ে একটু মানে মেসেজ করে দাও তো সুন্দর করে। তো ও আলতো আলতো ভাবে সুন্দর করে মেসেজ করতে করতে মানে আমি একটু মনে চালাকি থাকা মানে রাখলাম, যাতে ওর এরকম মেসেজ করতে করতে ওর একটু মেজাজটা হয় আর কি। তখন ও দেখি বলতেছে যে ভাবি আমার আর ভাল লাগতেছে না, আমি রুম থেকে বের হয়ে গেলাম, তা না হলে কিন্তু যা ইচ্ছা তাই করে ফেলবো। তখন আমি হেসে দিয়ে বললাম যে ওরে পাগল ছেলে, তোমার জন্যই তো এসব আয়োজন করছি, তোমাকে কি আমি বাধা দিয়ে রাখছি নাকি? শুরু করো। তখন কে কার কথা শুনে, মানে আমি তো ওই পিছন ইয়ে থেকে ওইটা উঠাই দিয়ে ওর ওইটা দেখি সুন্দর ভাবে স্ট্রং, ও সেট করে দিয়েই মানে শুরু করছে। তারপরে যাই হোক, ছোট মানুষ তো মানে অনেক সময় ধরে ও ইচ্ছা মতো মানে ই করলো, করার পরে তারপরে আমি ওর সেবা যত্ন ভালোই নিলাম, নিয়ে ওরও ভালো লাগলো। তোমাকে বলতেছে ভাবি মাঝে মধ্যে যদি এরকম একটু করতে না আমার খুব ভালো হতো, আমার আর মানে এত কষ্ট হতো না, আমি তোমাকে কল্পনায় দেখি, আর এটা কল্পনায় যখন দেখি বা মনে করি তোমার কথা, যখন আমার মনে হয় পড়ার টেবিলে বসে আমার আর পড়ার প্রতি মন বসে না, খুব খারাপ লাগে। তখন কি কি করব, মানে আড়াল লেগে ওটা হাত দিয়ে মেরে দিয়ে বের করে দিতে। এখন ঘটনা হচ্ছে যে এরপর থেকে কিন্তু তুমি নিয়মিত আমাকে এটা উপহার দিবে। তো আমি দেখলাম যে ওর ভাইয়ের চেয়ে শাকিলই ভালো, মানে কচি গাছের ডাল তো, মানে অনেক সুন্দর তরতাজা, ওর কোনো আঘাত নেই, বিঘাত নেই, কোনো কিছু নষ্ট হয় নাই। তো মাঝে মধ্যেই যাই হোক আমাকে প্রাণ ভরে মানে আমার সঙ্গে যাই হোক ও থাকতো সুন্দরভাবে, আমার সঙ্গে আচরণ করতো, আমার সেবা যত্ন ভালোই করতো, আমার খুব চুটিয়ে মজা নিতাম, কি করবো। তা বন্ধুরা, আমার ছোট দেবর শাকিল এবং আমার মানে এই যে তার লজ্জা ভেঙে দেওয়া বা তার আড়াল থেকে আমাকে দেখে দেখে এই যে কল্পনা করে নিজের সুর নষ্ট করে দেওয়া, হাতে মেরে ই করে দেওয়া, এই সব কিছু থেকে তাকে বিরত করে দিয়ে সরাসরি মানে আমি তাকে দর্শনে নিয়ে আসলাম যে সরাসরি থাকো, তাহলে তোমার কিছু হবে না। আর আমারও ভালোই হলো, দিনের পর দিন চলতে থাকলো। তো আমার স্বামী যখন আসে তখনও তাকে খুশি করে 2-4 দিন করে আবার বিদায় করে দিতাম। তো এই ছিল আমার আর শাকিলের গল্প। যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। হ্যাঁ বন্ধুরা, আবার আসছি আরো সুন্দর গল্প নিয়ে, ততক্ষণে অপেক্ষায় থাকো। ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। সীমা আর আমার বড় বোন পারভিন। তো আমি যখন কলেজে লেখাপড়া করি, তো 1 বছর পূর্বেই আমার বড় বোন পারভিনের বিয়ে হয়ে গেছে। তো আমার দুলাভাই মাঝে মধ্যেই পারভিনকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসতো। তো তারপরে আবার দুলাভাইকে বললাম যে দুলাভাই, আমি তো কলেজে পড়াশোনা করতেছি, তুমিও তো ভালো, তো তোমার মতো একটা ছেলে দেখে আমার একটা বিয়ে শাদীর ব্যবস্থা করো। তখন দুলাভাই আমাকে বলে যারে পাগলি, খেয়ে খেয়ে তো বেশ দামড়ি হয়েছিস, লেখাপড়া করতেছিস, কলেজে পড়তেছিস, ঠিক আছে, যে তুই ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাক, একটা ভালো চাকরি বাকরি পাবি, সেভাবে পড়াশোনা কর। আর এদিকে আমি একটা আমার মতো না আরো এর চেয়েও সুন্দর পাত্র খুঁজতেছি তোর জন্য। তখন আমি বললাম যে ঠিক আছে দুলাভাই, হ্যাঁ, কিন্তু আমার বড় দুলাভাই আর আমার বোন যখন পাশের রুমে ঘুমাতো, এই পাশের রুমে আমি লেখাপড়া করার জন্য রাত জেগে লেখাপড়া করতাম। তো তখন ওরা যখন মানে শুরু করতো, মানে পাশের রুম থেকে আহ এরকম একটা শব্দ আসতো, তা আমি ভাবি যে কে রে?
এইরকম আওয়াজ আসে কোত্থেকে? নিশ্চয় বাড়ির পাশে কোথাও কোনো জায়গায় হয়তো গন্ডগোল কোনো কিছু একটা হয়েছে, এটা হয়তো ভাবতাম। কিন্তু কখনো যদি চুপ করে আবার একটু পড়াশোনা বাদ দিয়ে চুপ করে থাকতাম, তো দেখতাম যে আবারও ওই রকম। তখন আমি বুঝলাম যে ঠিক পাশের রুম থেকে তো আওয়াজটা আসছে, নিশ্চয় আমার বন্ধুলা ভাই পাশের রুমে যেহেতু ওরা শুয়ে আছে। সকালবেলা যখন হলো, আমার বোন পারভিনকে আমি বললাম যে কিরে, তোদের রুম থেকে এরকম এই আওয়াজ পেলাম, কি করলে তোরা? তখন আমার বড় বোন আমাকে হেসে দিয়ে বলতেছে যে তোর দুলাভাই জানিস, মানে অত জোরে অত সুন্দরভাবে ইয়ে করে, মানে তোকে বলতে পারবো না, এই জন্য আর কি, মানে মানে মাঝে মধ্যে আর একটু বেশি হয়ে যায়, এই জন্য আর কি। তা তুই এবার এটা কোন লজ্জা আমাকে বলছিস? শুনছিস ভালো কথা, চুপ করে থাক। তুই এখন বড় হয়েছিস না, তো তোরও তো বিয়ে হলে এরকম হবে। তে কি বলিস? আর কখনো এই ধরনের কথা শুনলেও বলবি না কখনো। তো দুলাভাই একটু বেশিই পারে, ওইটা অনেক বড়। তো দুলাভাই বুঝতে পারছিস, আমার একটু সইয়েই হয় আর কি, বেশি হয়ে যায়। তখন আমি পারভিনকে বললাম, আপু তুমি তো তাহলে মহা সুখী। আরে আমি তো এরকমই খুঁজতেছি। আরে তুমি আর আমি তো একদম যমজ বোনের মতো, উঁচু লম্বা ফিট, একদম কোল ভরা। হুম। তো তোমাকে দুলাভাই পেতো তাহলে অনেক সুখী। আর তোমাকে এত সুন্দর করে ইয়ে করতে শুনে, জানো আপু, রাত্রে থেকে আমার মন চাইছে যে আমি একটা বিয়ে শাদী করে সংসার করি। তখন আমার বড় আপু আমাকে বলে, ড্যাড, এই সমস্ত ঝামেলার মধ্যে আগে জড়াবি না তো। আগে নিজের জীবনটাকে সুন্দরভাবে লেখাপড়া শিখে সাজিয়ে নে, তারপরে দেখবি এর চেয়েও ভালো পাত্র তোর জন্য আসবে। তখন যাই হোক, আমি ওইটা ভেবে চুপ করে থাকলাম। তো হঠাৎ সেদিন মানে সন্ধ্যাবেলায় আমি ছাদের উপরে উঠে, আমার আবার ওই সন্ধ্যাবেলায় ঘুড়ি উড়ানোর অভ্যাস ছিল। যাই হোক, আমি ঘুড়ি উড়াচ্ছি, তো আমার দুলা ভাই পিছন থেকে এসে, মানে আমার বুবু আর আমি একই ড্রেস পরছি তো, আর আমি বুবুর মতো সেম হুষ্টপুষ্ট চেহারা আল্লাহ মানুষ। তো আমি চুল ছেড়ে দিয়ে যখন ঘুড়ি উড়াচ্ছি আকাশের দিকে তাকায়, আমার দুলা ভাই পিছন থেকে আমার বুবুকে মনে করে আমাকে একদম জাপটে জড়িয়ে ধরছে, ধরে আমার ডান পাশের ওইটার পর চাপ দিছে একটা। আমি ঘুরে উঠি, কিরে কে রে? এখন তাকিয়ে দেখি আমার দুলাভাই। তখন আমি দুলাভাইকে বললাম, এটা আপনি কি করলেন, কি হলো এটা? তখন দুলাভাই বলতেছে, দেখো সীমা, আসলে আমি ভুল করছি, মিস্টেক করে ফেলছি, মানে আমি ভাবছিলাম যে তোমার বুবু এটা, কিন্তু আসলে তোমাদের দুবনকে যে দেখতে পিছন থেকে একই রকম লাগে, এইটা তো আর বুঝতে পারিনি। যাই হোক, তুমি কিছু মনে নিও না। তো কেমন লাগলো তোমার? যেহেতু আমার দুলাভাই, তার আমি শালে, দুলাভাই একটু মজা করে আমাকে জিজ্ঞেস করলো যে কেমন লাগছে তোমার। তখন আমি বললাম, আরে কেমন লাগলো মানে, এত সুন্দর লাগলো আপনি এটা করছেন, ভুল করে করছেন করছেন, আমার সেই ভালো লাগছে দুলাভাই, একটু আমাকে সময় দেবেন? তখন দুলাভাই বলতে, এই তুমি পাগল হয়ে গেলে নাকি, আমি একটু ঠাট্টা করছি তোমার সঙ্গে, এই কি দেবো তোমাকে? তখন আমি বললাম যে দুলাভাই, হ্যাঁ আপনি এত সুন্দর করে ইয়ে করতে পারেন, মানে আপনার স্পর্শে আমি জানেন দারুণ মুগ্ধ হয়ে গেছি, আমার ইচ্ছে করতেছে আপনার সঙ্গে একটু সময় দিতে, দেবেন আমাকে প্লিজ? তখন দুলাভাই বলতেছে যে কিভাবে সেটা? তাই বললাম যে এই যে ছাদ আছে না, ছাদের এই চিলেকোটা দরজাটা একটু লাগিয়ে দিয়ে আসি। সন্ধ্যা হয়েছে তাই কি হয়েছে, এখানে তাহলে তো ছাদে কেউ উঠতে পারবে না, আর ছাদের চার পাশ দিয়ে বাউন্ডারি দিয়ে আছে, বাইরের মানুষ এটা বুঝতে পারবে না। তখন দুলাভাই বলতেছে, কথাটা মন্দ না, তুমি যেহেতু বলছো, তবে শোনো, তোমার বুবুর কি হয়েছে সেটা কি জানো? তখন আমি বললাম যে কি দুলাভাই, বুবুর কি হয়েছে? তখন আমার দুলাভাই বলতেছে, আরে তোমার বুবু তো আজ 3-4 মাস আগেই কিন্তু তোমার বুবুর ভিটা বেঁধে ফেলছি, আর সে তো মা হতে যাচ্ছে, এটা তুমি শোনো নাই? তখন আমি বললাম যে কই না তো, বুবু তো এটা আমার কাছে লুকিয়ে রাখছে, বলেনি কখনো। তখন আমি বললাম যে হ্যাঁ, তো কি হয়েছে, হতেই পারে, সংসার করতে গেলে তো এগুলো তো হবেই। তখন দুলাভাই বলতেছে, তাহলে কি তোমারও কি শখ নাকি এরকম পিঠে বাঁধা? তখন আমি বললাম যে না না, এরকম কোনো কিছু করা যাবে না দুলা ভাই, খুব সাবধানতার সহিত, কারণ এখন আমি ইয়াং মেয়ে না, আমি তো লেখাপড়া করতেছি। হঠাৎ আপনি দোলা ভাই, আমি শালি, হঠাৎ করে আপনার কাছে কোনো কিছু একটু আপত্তি করে চাইতেই পারি, সেটা ক্ষণিকের জন্য, আপনি আমাকে দিলে দেবেন, তাই বলে এরকম কিছু করবেন না যে আবার আপুর মতো আমি হয়ে যাই। তখন দোলা ভাই বলতেছে ঠিক আছে, না দেখে শুনে মানে করব। তারপরে ওই ছাদে, যাই হোক, মানে দুলাভাই ইয়ের সঙ্গে আমাকে জুড়ে জুড়ে সুন্দরভাবে আদর করলো, এত সুন্দরভাবে অনেক সময় ধরে খাড়া হয়ে, মানে ওই
ছাদের ওয়ালের সাথে আমি অ্যালার্ম দিয়ে থাকলাম, সুন্দরভাবে সে করলো। মানে সে ওই ওই অবস্থায় প্রায় সে আধা ঘন্টা ধরে মানে আমার সঙ্গে ওইটা ইয়ে করছে, করার পরে মানে দুলাভাই বলতেছে যে ভালোই তো, এই তোমাদের বাড়িতে তোমার আপুকে না নিয়ে এসে তোমার আপু যখন বাড়িতে থাকবে তখন আমি একলা একলা আসলেই তো পারি, আমার তো ছোট বউ এখানে আসেই। তখন আমি বলে যে হ্যাঁ, তো আপনি এতদিন জানেন না আপনি, আপনার এত সুন্দর কষ্ট সে একখান শালি বাড়িতে আছে আর আপনি কেন বউ নিয়ে আসেন বারবার? আপনি একলা আসলেই তো পারেন, আমি কি আপনাকে সুখী করতে পারি না? তখন দুলাভাই বলতেছে যে হ্যাঁ রে, এটা আসলে কখনো আমি ভেবে দেখিনি, তাই তো। জানিস, আজকে আমার দারুণ মজা লেগেছে তোর সঙ্গে এটা ইয়ে করতে পেরে। তুই যে এত সুন্দরভাবে ইয়ে করতে পারিস তা তো কখনো দেখিনি, ভাবিনি। তখন আমি বলছি, হ্যাঁ দুলাভাই, যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এইবার তুমি বাড়িতে গেলে বুবুকে রেখে এখানে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসবে। বিশ্বাস করো, আমি তো রুমে একলা একলাই পড়াশোনা করি, আর বাবা তো যেহেতু বাড়িতে 1 মাস বাদে বাদে বাড়িতে আসে, মা একলাই বাড়িতে থাকে, শুধু আমি আর মা। তুমি আর আপু আসছো তাই বাড়িতে অনেক মেহমান দেখা যাচ্ছে, যখন তুমি আর আপু বাড়ি থেকে চলে যাবে তখন তো মা আর আমি একলাই পড়ে থাকি। আরে মা মার রুমে থাকে, আমি আমার রুমে লেখাপড়া করি, আমার রুমে ঘুমাই। তো তোমার মতো দুলাভাই আর শালে মা এক রুমে থাকলে এটা মাইন্ড করবে না। আর এই ফাঁকে আমাদের হবে কি দুলাভাই, কেমন বুদ্ধিটা করলাম? তখন দুলাভাই আমাকে বলতেছে, হ্যাঁ রে, এটা তো খুব ভালো বুদ্ধি, কিন্তু মা আসলে কিছু মাইন্ড করবে না তো? তখন আমি বললাম যে না, প্রশ্নই ওঠে না, আর আমি লেখাপড়া করা মেয়ে, শিক্ষিত মেয়ে, আমার একটা নিজের প্রাইভেসি বলে কথা আছে। মা এটা কখনোই আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না, মাইন্ড করবে না। দুলাভাই প্লিজ, আপনি যদি মাঝে মধ্যে এসে আমাকে এটা করেন আমার খুবই ভালো হবে, কারণ আজকে আমার দারুণ লেগেছে। দুলাভাই প্লিজ, আমার খুব ভালো লাগছে, আমাকে মাঝে মধ্যে এটা দেবেন। তখন দুলাভাই বলতেছে যে হ্যাঁ রে দেবো, তবে তোর বুবু তো পারে না, মানে মাঝে মধ্যে দেখিস না ওই যে তুই আওয়াজ শুনছিস এরকম করে, সে কি করবো বল? তখন আমি বললাম যে আচ্ছা দুলাভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপু না হয় এরকম আওয়াজ করছে বা এরকমই আমি শুনতে পারছি, ভালো কথা, কিন্তু আমি কি আওয়াজ করছি? তখন দুলাভাই বললো যে না, তুমি করলা না কেন? তাই বললাম যে হ্যাঁ, দেখেন, আজকাল ছেলেমেয়েরা এই সমস্ত মানে মোবাইল দেখে বা ইন্টারনেটের যুগে মানে সমস্ত কিছু অনেক অ্যাডভান্স দুলাভাই, মানে আগের থেকে এইসব এই সমস্ত শিখে নেছে। আর আমার বড় আপু এই সমস্ত সে কিছু, সে আধুনিকতা তার মধ্যে এখনো আসেনি, তাই সে এরকম। আর আমরা আগের থেকেই অভ্যাসটা, কিন্তু কথাটা অত আমার কাছ থেকে প্রশ্ন করে জানতে চাইবেন না কিন্তু। আপনার ওইটা যত বড়ই হোক আমার কাছে ওটা কিছু না। কিসের বাহাদুরি আপনার, হ্যাঁ? তবে খুব ভালো লেগেছে দুলাভাই, আপনি মাঝে মধ্যে কিন্তু দেবেন প্লিজ। দুলাভাই তখন বলতে আরে আমার বিশ্বাস করে এতটা ভালো লেগেছে যে তোমাদের বাড়িতে আমি 1 সপ্তাহ বাদে বাদেই আসবো। তোমার বুবুকে এইবার যখন নিয়ে আমি বাড়িতে চলে যাব, তোমার বুবুকে রেখে তারপরে মাঝে মধ্যেই আসবো, এসে তোমাকে এটাই করে যাবে। তবে খুব সাবধানতার সাথে চলবো, কারণ তোমার বুবুর যেটা হয়েছে সেটা তোমার বেলায় করা যাবে না, কারণ তুমি যদি এখন ইয়াং আছো, তোমার ভবিষ্যতে লেখাপড়া করে মানুষ হতে হবে, ভালো সুপাত্র দেখে তোমাকে বিয়ে শাদী দেবো। আর যতদিন তোমার বিয়ে শাদী না হয় অতদিন আমিই চালাবো। তখন দুলাভাইয়ের কথা শুনে আমার যে কি যে ভালো লাগলো। তারপরের থেকে দুলাভাই আমাকে একের পরে এক সারা রাত 3 বার 4 বার একটা রাতে মানে ওইটা করতো, মানে আমার যে কি যে ভালো লাগতো। তার মুখের মধ্যে আমার এই গোলাপি ঠোঁটটা নিয়ে সে ছাড়তোই না, মানে অনেক সময় ধরে ওটা ইয়ে করতো, খাইতো, মানে সুন্দর ভাবে সে আমাকে পছন্দ করতো, ছাড়তোই না। এভাবে সে মাঝে মধ্যে 1 সপ্তাহ বাদে বাসে এসে থাকতো। আর আমি যেন দিন দিন আমার স্বাস্থ্য বেড়ে গেল, মোটা হতে থাকলাম। মা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কিরে সীমা, তুই দেখছি মানে পারবিনকেও ছাড়িয়ে যাচ্ছিস, অনেক মোটা হয়ে যাচ্ছিস, ঘটনাটা কি? আর আমার জামাইটা মাঝে মধ্যে আমাদের এখানে আসা ধরছে কেন রে? এসে তোর সঙ্গে গল্প গুজব করে তোর রুমেই ঘুমায়, আমি কিছু মনে করি না, আসলে তোরা কি ঠিক আছিস? তখন আমি বললাম, হ্যাঁ মা, তোমার জামাই আসে, সে তো শ্বশুরবাড়ি আসবেই, আর আমি এখন বড় হয়েছি না, আমার খোঁজ খবর নিতে আসে, আর আমরা লেখাপড়া আমি করি, সে বসে বসে টিভি দেখে, তারপরে সে আমার পাশেই ঘুমায়, আমরা ভাই বোন না? তুমি কি কিছু এ বিষয়ে মনে করছো? মা তখন বলে যে না রে, মনে করলে তো তোদের আগেই আমি নিষেধ করতাম, বাধাই দিতাম। বন্ধুরা, তারপরে আমার মাকে এইভাবে ম্যানেজ করে আমার দুলাভাইয়ের সঙ্গে দিনের পর দিন চুটি মজা করলাম, মানে সুন্দরভাবে আমার দুলাভাই আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেত,
ওই অমুক জায়গায় বেড়াতে নিয়ে যেত, বিকালে ঘুরতে নিয়ে যেত, অনেক টাকা পয়সা খরচা করতো। আর আমার দুলাভাই না হাত ভরে ইনকাম করতো। আমার বুবুকে কোনো কিছুতেই অসুখে রাখেনি, মানে খাওয়া পড়া চলা ফেরা বা ওই সমস্ত সবকিছু দিয়েই আমার বুবুকে সে সুখী করছে। সে আমাকেও এইভাবেই সুখী করে, যতদিন আমার বিয়ে না হলো অতদিন সে আমাকে এইভাবে দিনের পর দিন চালিয়ে গেল। তারপরে হঠাৎ একদিন আমার বিয়ের সম্বন্ধ আসলো, আমার বিয়ে সাথী হয়ে গেল। একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখে আমি বিয়ে করলাম। বাকি জীবনটা আমার স্বামীর সঙ্গে কাটতে লাগলো। আর আমার দুলাভাই তারপর থেকে আমার জীবন থেকে সাইড হয়ে গেল। পরে আমার বিয়ের পরে দুলাভাই আমাকে জিজ্ঞাসা করতো, কিরে সীমা, কেমন চলছে, পূর্বের মতো আরেকবার হবে নাকি? তখন আমি বললাম যে না দুলাভাই, এই একটাকে নিয়ে এখন ব্যস্ত আছি, আপনাকে সময় দেওয়ার মতো আমার আর সময় নেই হাতে এখন। তখন যেন কম বুঝতাম না, দরকার ছিল তাই আপনার কাছ থেকে নিয়েছিলাম। ভালো উপকার করছেন জীবনে আমার দুলাভাই, আর লাগবে না। তো বন্ধুরা, তারপর থেকে আমরা খুবই সুখী দুই বোন জীবনযাপন করতে লাগলাম। তো এই গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? আর আমি এই গল্পটি তোমাদেরকে শেয়ার করতে পেরে নিজের মনটা অনেক হালকা করতে পেরেছি। যদি তুমি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে আমি আশা করি এক্ষুনি আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে। আগামীকাল আবার নতুন গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের মাঝে একটা দারুণ গল্প উপহার দিতে চলেছি। বন্ধুরা, গল্পটি কিন্তু একদম স্কিপ করা যাবে না, স্কিপ করলে মজাই পাবে না। গল্প শেষ অবধি শুনলে তোমাদের যে কতটা ভালো লাগবে এটা আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার সেই আকর্ষণীয় গল্পটি। তার আগে বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই রেকমেন্ড করব, তুমি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমার সেই আকর্ষণীয় গল্পটি। তো বন্ধুরা, আমার মায়ের আমরা দুইটা সন্তান ছিলাম। একটা আমার ভাই আর আমি। আমি রত্না, আমি বড়, আর আমার ভাইটা হলো ছোট। তারপরে আমরা যখন কলেজে পড়তাম দুই ভাই বোনে, তখনই আমার আব্বা হঠাৎ, মানে খুবই একটা অসুস্থতার কারণে সে দুনিয়া ছেড়ে চলে যায়। তখন আমার মা তো খুবই দিনকাল অবস্থান খারাপ হয়ে গেল। মানে আমাদের এদিকে লেখাপড়ার খরচ, তারপরে সংসার চালানোর অবস্থান। মা একটা গৃহিণী মেয়ে হয়ে কি করবে? এটা একটা দারুণ ভাবনার বিষয় বন্ধুরা। তারপরে আমার ছোট কাকা, সে হচ্ছে মানে বিশাল একটা বড় বিজনেসম্যান। সে আসলে আমার বাবার সঙ্গে, আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবা তাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে তাকে এত বড় করছিল। যাই হোক, আমার ছোট কাকা সে তার প্রতিদান দেওয়ার জন্য আমাদেরকে বলল, আমার মাকে বলল যে তোমরা চিন্তা করিও না, যেহেতু আমার ভাইটা মারা গেছে, আজকের থেকে তোমাদের পুরো পরিবারের দায়িত্বটা আমি নিলাম। আমার তো আল্লাপাক টাকা পয়সা কম দেয়নি। তো যাই হোক, ছোট কাকার এই আশ্বাসটুকু শুনে আমরা সবাই ফ্যামিলির, মা, আমার ছোট ভাইটা আর আমি খুবই খুশি হলাম। তো বন্ধুরা, তারপরে মাসে মাসে আমার ছোট কাকা মায়ের সংসার খরচ আর আমার ছোট ভাই আর আমার এই লেখাপড়ার খরচ সুন্দরভাবে চালিয়ে নিতে লাগলো। তারপরে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার ছোট কাকা আমাকে বলল যে, রত্না, তুমি এক কাজ করো, তুমি বাসাতে না থেকে এখানে এসো, আমি চিটাগাং আছি, তোমাকে ভালো একটা এখানে এক ইয়েতে ভার্সিটিতে ভর্তি করে দেবো, তুমি এখান থেকে লেখাপড়া করো। আমি এখনো বিয়ে শাদী করিনি, আর আমাকেও বাসাতে থাকতে হয়, এই বুয়ার হাতে রান্না আর আমি কতদিন খাবো? মারে, তুমি যদি এসে আমাকে রান্না বান্না করে খাওয়াতে, আমি এখানে তাহলে আমার পুরো ব্যবসাটাকে সামলাতে পারতাম, পাশাপাশি তোমারও হতো। যাই হোক, ছোট কাকার এই অফারটা আমি মাকে বললাম। মা তখন বলল যে হ্যাঁ রে, তোর ছোট কাকা যেহেতু তোর বাবার দায়িত্বটাই পালন করে যাচ্ছে, তো সে তো তোর বাবার মতোই, জানা, তোর যদি আপত্তি না থাকে আমি তোকে বাধা দেব না। তখন আমি ছোট কাকাকে বললাম যে ঠিক আছে কাকা, তাহলে কবে যেতে হবে? তা কাকা বলল যে তুমি আগামী আগামী মাসে চলে আসো আমাদের এখানে। তারপরে ছোট কাকা এসে আমাকে নিয়ে তার বাসাতে চলে গেল। বাবা, যে দেখি কাকা সে বিশাল একটা ফ্ল্যাট বাসা নিয়ে, অযথায় তার বউ নেই, মানে কিছু নেই, ছেলে মেয়ে সংসার নেই, সে একা একা থাকে। তার কিছু বন্ধু বান্ধব ওখানে আসে, যাই হোক বিজনেস পারপোসে আসে যায় এরকম। তো আমি যাওয়ার পরে তার ওখানে ফ্ল্যাট বাসাটা পরিপূর্ণভাবে একটা সাজিয়ে সাজগুজ করে আমি রাখলাম। তাকে নিজ হাতে আমি রান্না করে খাওয়াই।
আমি ওখানে কলেজে ভর্তি হলাম, ভালো একটা ভার্সিটিতে আমাকে ভর্তি করলো। তারপরে আমি ওখানে থেকে লেখাপড়া করতে লাগলাম। আমিও বড় হয়ে গেছি ওই সময়। এমন একটা সময় ছোট কাকা আমাকে ডাকলো, মানে সে সময় আসলে একটা যুবতী মেয়ের বাইরে যাওয়া ঠিক না, পসিবল না। তারপরেও যেন মা আমাকে বিশ্বাস করে ছোট কাকার সঙ্গেই দিয়ে দিল। তারপরে একটা কথা থাকতো বন্ধুরা, যদি ছোট কাকার ফ্যামিলি থাকতো, আমার ছোট কাকি থাকতো, তাহলে এক কথা হতো, কিন্তু তা সেও তো ইয়ান মানুষ, হাজার হলো তো একটা ছেলে মানুষ, সেটা বলে তো একটা কথা, তাই না? তারপরে তবুও মা আমাকে নিষেধ করলো না, আমি তার কাছে বিশ্বাস করেই গেলাম। কিন্তু কাকা আমাকে অনেক দিন যেতে যেতে, মানে আমি ঠিকঠাক মতো, সে আমাকে মেয়ের মতোই দেখতো, আমিও তাকে বাপের জায়গায় দারুণভাবে শ্রদ্ধা সম্মান করতাম। হঠাৎ করে তার ছোট কাকার বাসাতে ছোট কাকার এক বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, সেও এসে আমাকে আম্মু আম্মু করে ডাকতো, খুব ভালোবাসতো, আমাকে এটা ওটা কিনে নিয়ে এসে দিত। মানে একটা বিজনেসম্যানের ফ্রেন্ড, সেও একটা বিজনেসম্যান, বড়লোকদের কারবার বোঝে নিত। তারপরে যাই হোক, আমি খুব ভালোই চলতে থাকলাম। এদিকে বাড়িতেও আমার ছোট কাকা মাকে, আমার ছোট ভাইকে খরচের টাকা মাসে মাসে পাঠিয়ে দেয়। মানে বাবার অভাবটা যেন আমরা এটা ভুলেই গেছি, মানে বুঝতেই পারিনি। তারপরে হঠাৎ করে মানুষের চরিত্রের মধ্যে তো, মানুষের মনের মধ্যে তো আর যাওয়া যায় না যে কার মনে কি আছে। আর এটাই স্বাভাবিক, আগুন পানি এক জায়গায় থাকলে একটা কিছু হওয়াটাই স্বাভাবিক, যেটা আমার সাথে হয়তো হয়েছিল। তো বন্ধুরা, সেটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। তো 6 মাস যেতে না যেতেই হঠাৎ করে ছোট কাকা একদিন আমাকে বলতেছে যে, রত্না, মানে তুমি তো তোমার রুমে লেখাপড়া ওই রুমে ওই রুমে ঘুমাও, লেখাপড়া করে করে ঘুমাও। তো আমার তো শরীরটা খুব একটা ভালো না, আমি আজ কয়টা দিন আমার ব্যবসার কাজে বাইরেও যাইতে পারতেছি না। আমার ম্যানেজার ওরা কিভাবে কি করতেছে। তো যাই হোক, তোমাকে আমি আমার অফিসটা চিনিয়ে আসছি, তুমি যাই আমার চেয়ারে বসবা, একটু দেখে শুনে আসবা, আমি যে কয়টা দিন না যাই। আমি বললাম যে ঠিক আছে কাকা, যেহেতু আমিও সুশিক্ষিত হয়ে উঠছি, অবশ্যই আমি তোমাদের ফ্যাক্টরিতে যাব, তোমাদের কোম্পানিতে যাব। কাকা অবশ্যই সব জায়গায় আমাকে চিনিয়ে দিছে। আর কোম্পানির সকল ওয়ার্কার বা সকল সেক্টরের ম্যানেজার থেকে সবাই আমাকে চিনতো যে আমি এটা মালিকের ভাস্তি। তারপরে আমি যাই হোক কিছুদিন আসা যাওয়া করতে থাকলাম, ছোট কাকাও পাশাপাশি আমাকে হেল্প করতো। যাই হোক, পাশাপাশি লেখাপড়া চলতেছিল। হঠাৎ করে আমি বাসাতে এরকম আসি, ঘুমাই, যে ছোট কাকা হঠাৎ করে যে কথাটা বলতে গেছিলাম, ছোট কাকা আমাকে হঠাৎ করে একদিন, মানে মাঝরাতে প্রায় তখন রাত 2টা 2:30 এরকমই হবে, আমার দরজায় নক দিয়ে বলতেছে, রত্না, মা তুমি কি জেগে আছো, ওঠো তো। তখন আমি যাই হোক দরজা খুলে বের হলাম, বললাম যে কি হয়েছে ছোট কাকু। তো বলতেছে যে, মারে আমার শরীরটা খুব একটা ভালো ভালো যাচ্ছে না রে, গায়ের মধ্যে মনে হচ্ছে জ্বর জ্বর ভাব। তো তুমি যদি ওই রুম থেকে এই রুমে এসে একটু ঘুমাতে, মানে আমার একটু মাথায় জলপুটি করে দাও তো, আমার পা হাত পা কেমন যেন ব্যথা বিষ করতেছে, ভাল লাগছে না। তো আমি যাই হোক ছোট কাকার এই কথা শুনে আমি আমার রুম থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে, মানে ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে এসে ছোট কাকার যাই হোক দেখলাম গায়ে হালকা মৃদু মৃদু জ্বর। কিন্তু জ্বর যে কেন উঠছে তা তো আর আমি জানি না। যাই হোক, কাকার পাশে বসে আমি কপালে জল নিয়ে এসে জলপটি করে কপালে লাগাই দিচ্ছিলাম। তারপরে হঠাৎ কাকার আসলে ওই ফোনে যে ওই সমস্ত ইয়ে দেখতেছে কাকা, এটা না আমি যাইনি, মানে পাশেই ফোনটা রেখে দিছে। তো কাকার মাথায় আমি জলপটি করতে করতে হঠাৎ করে ফোনের দিকে চোখ পড়লো আমার। তারপরে আমি ছোট কাকাকে বললাম যে, কাকু, তোমার ফোন তো অন রয়েছে, ফোনটা অফ করে দাও। তো ছোট কাকা আমাকে মানে বেহুঁশ হয়ে বলতেছে যে, না রে মা, ও ফোন, সমস্যা নেই, ফোন কাকার আসলে মনে নেই, মানে ওই সমস্ত ছবি সে চালিয়ে দিয়ে দেখতে দেখতে হঠাৎ করে তার মনটা এরকম হয়েছে আর আমাকে ডাক দিছে। এটা তো আমি বুঝিনি। আরে মনটা এরকম একটু যদি উৎফুল্ল থাকে তাহলে গায়ে হালকা জ্বর বয় বন্ধুরা, এটা আমিও জানি, যেটা আমার ক্ষেত্রে ঘটছে। তো যাই হোক, এইটা দেখার পরে আমি একটু মনে মনে মুচকে হাসি দিলাম যে কাকার তো আসলে জ্বর না, কাকা আসলে মোবাইলে এই সমস্ত কি দেখতে দেখতে তার মধ্যে এরকম একটা ইফেক্ট করছে। যাই হোক, তারপরে আমি যাই হোক, তার তবুও সে যখন বলছে তার মাথায় জলপটি করে দিচ্ছি। তারপরে ছোট কাকা আমাকে বলতেছে যে আমার পায়ে একটু চিপে দাও, এটা হাঁটুতে ব্যথা, এখানে একটু চেপে দাও, আমার মাথায় একটু চিপে দাও, ভালো করে আমাকে ঘুম পাড়িয়ে দাও তোমা। তখন যাই হোক আমি তাকে আদর আপ্যায়ন সুন্দরভাবে করতেছি। বন্ধুরা, আমিও হুষ্টে পুষ্টে মোটা সোটা নাদুস নুদুস ছিলাম, দেখতে শুনতে ভারী সুন্দরী ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি একটা যুবতী মেয়ে, এই রাত 2টা 2:30 বাজে, এখন ছোট কাকার এই অবস্থা, ছোট কাকাও একটা যুবক ছেলে, মানে তার মনে যদি অন্য কিছু হয় তাহলে কি হবে, এটা ভেবে তারপরেও নিজেকে একটু যাই হোক, যে যা কিছু উপর আল্লাহ জানে, যা হয় হবে। তারপরে তার সেবালক নিয়ে আমি নিয়ে যেতে আসি।
আর তার ফোনে আমি দেখলাম যে ওই সমস্ত চলছে, সে বন্ধ করে নাই। ওইটার দিকে চোখ পড়ে আমি লজ্জাও পাচ্ছি, তাকে বন্ধ করতে বললে সে করে না। তারপর আমি নিজেই হাত দিয়ে ফোনটা স্টপ করে দিলাম। আর মনে মনে ভাবলাম যে আসলে ছোট কাকা এই সমস্ত দেখতে দেখতে যখন তার মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই তার মধ্যে একটু এরকম হয়তো অসুস্থতা বোধ করছে বা অন্যরকম হয়েছে, সেটা ভেবে আমি বুঝলাম। তারপরে কাকা বললে কথা। এখন কাকা দেখে আস্তে আস্তে বলে আমাকে এখানে এই করো, এখানে সেবা যত্ন করো, এখানে চেপে দাও, এখানে ভালো লাগতেছে। এই বলতে বলতে কাকা হঠাৎ করে আমাকে আবার হাতটা চেপে ধরে বলতেছে, মারে রত্না, তোকে একটা কথা বলবো, যদি তুই আমার কথাটা রাখিস। তখন আমি বললাম যে কাকার ভাবটা ভালো না। কি হয়েছে কাকা? হ্যাঁ বলে ফেলো। তখন বলতেছে যে বারে, আমি তো আসলে বিয়ে শাদী করিনি, এই যুবক বয়সে এক একটু কি এরকম হতেই পারে। তো আমার যদি কিছু একটা হয়ে যায়, তুমি আমার মেয়ে, তুমি যেহেতু পাশে আসো, হাসতে হলো তো মেয়ের মতোই, তো আমাকে রক্ষা করার দায়িত্বটা তো তোমারই, তাই না? তখন আমি বললাম যে হ্যাঁ কাকু, এটা তো ঠিকই বলছো, কিন্তু কি করতে হবে তোমাকে? আমি তো তোমার সেবা করছি। তখন কাকু কাকু বলে যে না রে মা, এ সেবাতে হবে না। আসলে কি জানিস, আমার আসলে মনটা একটু অন্য কিছু মনের মধ্যে চলছে। সেটা যে কি করে মানে তোরে বলি আমি। তখন আমি মুচকে হেসে দিয়ে বললাম যে কাকু, আমি আসলে কিছুটা হলো বুঝতে পারি, একেবারে যে আমি ছোট আছি তা তো না, কিন্তু তুমি পরিষ্কার করে বলো তো কাকু, কি হয়েছে তোমার? এখন কাকু আমাকে বলতেছে যে কি করে যে মা তোকে এই কথাটা বলে আমার ভীষণ লজ্জা পাচ্ছে, কারণ তুই হাজার হলো মারে আমার তো ভাতিজা, ভাইয়ের মেয়ে। তারপরে যাই হোক, কাকুর ওই কথা শুনে আমি কাকুকে পুরো সাহস দিয়ে সাহস দিয়ে বললাম যে কাকু, এরকম সংকোচ বোধ না করে সোজাসুজি বলে ফেলো তো। যদি তুমি না বলো তাহলে তোমার মনের মধ্যেই তো তোমার কষ্ট হবে আরো বেশি বেশি। তখন কাকু আমাকে চোখ কান বন্ধ করে বলতেছে, মানে আমাকে পুরোপুরি সেবা যত্ন দিতে হবে তোর। তখন আমি বললাম যে হ্যাঁ দেব, সমস্যা কোথায়? তুমি যদি আমাকে বলতে পারো আমি তোমাকে দিতে সমস্যা কোথায়? তারপরে বন্ধুরা, কাকুকে দারুণ ভাবে আমি এই জীবনের প্রথম এত সুন্দর করে তার মাথা টেপে দিলাম, তার হাত পা মানে ওই সমস্ত সুন্দরভাবে তাকে আমি আপ্যায়ন করলাম, বুঝতেই তো পারছো বন্ধুরা। তারপরে সেদিন রাত গেল, কাকু আমাকে বলতেছে, মানে তোর কেমন ছেলে পছন্দ? তা আমি তখন বললাম যে কাকু, তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে হলে আমার জীবনে আর কোনো কিছু চাওয়া ছিল না। আমি বাপ মরা মেয়ে, আমার তো দুনিয়াতে মা থাকতেও বাবা নেই। এখন বাবার কষ্টটাই তো আছে, আর সেটা তো তুমিই আমার অভাবটা পূরণ করতেছ। তোমার উপরে কিন্তু আমার বা আমার পরিবারের সম্পূর্ণ অবস্থানটা ডিফিন করে। তখন কাকু বলতেছে, হ্যাঁ রে, আমি তো আর তোদের দায়িত্বের বেলায় কোনো অবহেলা করছি না। তাহলে এমন করে কথা বলিস না তোমা, তুই একটু আমাকে মাঝে মধ্যে এরকম করে একটু সময় দিবি। তখন আমি বললাম যে হ্যাঁ কাকু, এই যে দেখো না, আমি তোমার কোনো সেবা যত্ন কি অপূরণ রাখছি? গত রাতে তুমি যে সমস্ত যে সুন্দরভাবে আমাকে যা বললে আমি তো তাই করলাম। কোথায় তোমার কথা অপূরণ রাখছি বলো? তখন কাকু মুচকি হেসে দিয়ে বলতেছে, আমার তো আসলে মাঝরাতে খুব অস্থির বোধ করে রে, আমার ভাল লাগে না দুনিয়া চিন্তা চেতনা। তখন আমি কাকুকে বললাম যে কাকু, তুমি একটা বিয়ে শাদী করে নিলেই তো পারো, কারণ তোমার তো আল্লাপাক অগাধ টাকা পয়সা দিছে, বড় ব্যবসা বাণিজ্য দিছে। একটা ধনের দুলালি একটা মেয়ে নিয়ে আসো না, নিয়ে এসে সংসার করো, তাহলে তো ভালো হতো, আমি একটা সাথী পেতাম। তখন কাকু আমাকে বলে যে আমার জীবনে একটা ভালোবাসা ছিল রে, তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম এক সময়, সে আমাকে গরিব দেখে আমাকে ছেড়ে চলে গেছে। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যেন শিল্পপতি হতে পারি, তার বাবার টাকার চেয়ে যেন 10 গুণ টাকা আমার বেশি হয়, এরকম একটা পরিস্থিতির মধ্যে নিজেকে দাঁড় করাবো। তারপরে আমি একটা রমণীকে নিয়ে আসবো। তো আল্লাপাক হয়তো বা আমার সেই আশাটা পূরণ করছে, বা তার কাছাকাছি আমি যখন যেতে পারছি, এখন তো একটা করাই যায়। তবে আমার সেই ভালোবাসার মানুষটার সঙ্গে যদি মানে কোনোদিন দেখা হয়, তাকে আমি বুঝিয়ে দেব যে দেখো, আজকে আমার এই পরিস্থিতি, আমি আজকে 20 লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করি, কিন্তু তার সামনে আজ পর্যন্ত পড়িনি। আর এমন তো না যে তার চেয়ে আমি গরিব। শুনেছি তার স্বামী নাকি বড় মাপের ইঞ্জিনিয়ার, কিন্তু মানে তার সেই ইঞ্জিনিয়ারের মতো 10-12টা ইঞ্জিনিয়ার সবসময় হাত কিন্তু পকেটে থাকে। এটা হয়তো আমার ভালোবাসার মানুষটার জানা নেই। যাই হোক, অহংকার করতে নেই। আল্লাপাক কখনকার ধন সম্পদ দেয়, আবার টুস করে কেড়েও নেয়। তো যাই হোক, আমি অহংকার করে বলছি না, আল্লাপাকের কাছে আমি চাইছি, আল্লাপাক আমার আশা পূরণ করছে। তো যাই হোক মাগো, আমি তুমি যখন বলছো তোমার কথা রাখবো, আমি বিয়ে শাদী করবো, সংসার করব, কিন্তু যতদিন সংসার পাতি না করি তুমি একটু আমার দিকে খেয়াল খুশি রাখো। তখন আমি বললাম যে কাকু, আমি তোমার হুষ্টু পুষ্টু কত সুন্দর দেখো না, সুন্দরী একটা ভাতিজা, তোমার পাশে যদি আমি থাকি, তোমাকে যদি সুন্দরভাবে সেবা যত্ন করি কাকু, তাহলে তোমার আর লাগে কি?
আমি নিজেই আমার কলেজের ভারী সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তাদের দেখে আমার ছোট কাকিনি বানানোর জন্য চেষ্টা করব। ভালো স্বভাব চরিত্র দেখে নামাজ কালাম পড়া একটা মেয়েকে নিয়ে এসে তোমার সঙ্গে বিয়ে শাদী দিব। কাকু তারপরে শুনে খুবই মুচকে হাসি দিল আর বলতেছে, হ্যাঁ মা, তুই তাই করবি, তোর উপরে যা, আমি দায়িত্বটা ছেড়ে দিলাম। আর শোন, যতদিন না হয় ততদিন তুই কিন্তু আমার সঙ্গে চলবে এভাবে। যাই হোক বন্ধুরা, তারপরে কাকার সঙ্গে আমি, তোমরা তো বুঝতেই পারছো, দারুণ ভাবে তার সেবা যত্ন করতে থাকলাম, তাকে রান্না বান্না করে খাওয়াইতে লাগলাম। আর সেও আমাকে স্বামী সংসার কি জিনিস তার সেবা যত্ন করতে করতে এটা বুঝিয়ে দিল। আমিও কিছুটা উপলব্ধি করতে পারলাম, বা এখানেও কিছু শিক্ষণীয় ব্যাপার ছিল যেটা আসলে আমি শিখেও ফেললাম। তো বন্ধুরা, তারপরে সমাজ যায় যেতে না যেতে কাকা আর বিয়ে শাদী করতে চায় না। তো আমি কাকুকে বললাম যে, ছোট কাকু, তুমি বিয়ে শাদী করতেছে না কেন? আমি ভালো একটা পাত্রী দেখছি। তখন কাকু আমাকে বলে, মারে, তোমার মতো মেয়ে থাকতে আমার আর পরের মেয়েকে আনতে ইচ্ছে করতেছে না। দেখো না, আমি যখনই তোমাকে যত রাত্রেই ডাকি, তুমি এসে আমার একটু অসুস্থতা দেখলেই আমার মাথায় জলপটি করে দাও, আমার গা হাত পায়ে তেল মালিশ করে দাও, এই যে আমার এখানে ওখানে পার হাত পা টিপতে চাইলে তুমি এটা মাসাজ করে দাও। আমার খুবই ভালো লাগে, যেন মনে হয় একটা মেয়ে তার বাবাকে যেভাবে সেবা যত্ন করে, তুমি তো তাই করছো। আর বিয়ে শাদী যখন করব, তখন তো আর তোমার এই সেবা যত্নটা আমি পাবো না। কিন্তু আমি তো তখন বুঝলাম যে, কাকু, তুমি কেন এই সমস্ত বলছো? কারণ তুমি এর পাশাপাশি তো আর একটা সারপ্রাইজ আমি তোমাকে দিই। তুমিও ছাড়ো না, আমিও না দিয়ে পারি না। বস্তুরা বুঝতেই তো পারছো। তারপরে কাকুকে বুঝিয়ে টুঝিয়ে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করলাম। কাকু সংসার করতে থাকলো, বিয়ে করলো। তারপরে কাকুর হাত থেকে আমি মুক্ত পেলাম। তারপরেও আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমার প্রাইমারি স্কুলে আমি একটা অ্যাপ্লাই করলাম, সেখানে আমার একটা সরকারি জব হলো। সেখানে আমি চাকরি বাকরি করতে থাকলাম। তারপরে বন্ধুরা, আমি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসলাম না। আমিও তো একটা মেয়ে মানুষ, আমার বয়স হয়ে গেছিল। কিন্তু বিয়ে করার ইচ্ছাটা আমার ছোট কাকুই আমার মনের মধ্যে এই ইচ্ছাটা পোষণ করলো, মানে ইচ্ছাটা সেই জাগিয়ে উঠাইছিল, উৎসাহিত করছিল। পরে মনে হলো যে একটা বিয়ে করতে হবে, কিন্তু আমার ছোট ভাইটা যতদিন না চাকরি বাকরি পাইলো বা সে কোনো একটা নিজে পায়ের উপরে দাঁড় হলো, ততদিন আমার স্কুলের মাইনের টাকা দিয়ে আমি নিজেই আমার মা এবং আমার ছোট ভাইটাকে চালিয়ে নিতে লাগলাম। দেখলাম কি, আমি যদি কোনোদিন বিয়ে শাদী করে বসি, তাহলে হয়তো পরের ছেলের ঘরে গেলে হয়তো আমার বেতনের মাইনেটা আমার মায়ের সংসারে দিতে দেবে না। তখন তারা কি করবে? তারা তাদের পরিস্থিতিটা কি হবে? যাই হোক, এইভাবে আরো 2টা বছর চলতে থাকলো। চলতে চলতে আমার ছোট ভাইটাও, সে একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। যাই হোক, সে লেখাপড়া শেষ করলো। করার পরে সে, তারও একটা সরকারি জব হয়ে গেল ডিসি অফিসে। তারপরে সে যখন নিজের পায়ে দাঁড়িয়ে মাকে সে নিয়ে জীবন চলার মতো একটা অবস্থান হলো, তখন মা এবং ছোট ভাই ছোট কাকু তারাই আমাকে ভালো রকম একটা পাত্র দেখে আমারও বিয়ে শাদী দিয়ে দিল। তারপরে আমিও আমার লাইফটা সেটেলমেন্ট করলাম, সংসার করতে থাকলাম। আর ছোট কাকাও হচ্ছে, সে সংসার করতে থাকলো সুন্দরভাবে। আর বিয়ের জীবনের যে সুখ স্বাদ, এটা ছোট কাকা আমাকে আগেই বুঝিয়ে দিয়েছিল। বন্ধুরা, বুঝতেই তো পারছো, আমার দারুণ ভালো লাগেছিল। আর এরকম কাকা কজনেরই বা ভাগ্যে হয় বলো তোমরা? কারণ ছোট কাকা, সে বাপ যে তাকে লেখাপড়া শিখে মানুষ করেছিল, তার প্রতিদান কিন্তু সে আমাদের ফ্যামিলিকে দিয়ে গেল। সে অস্বীকার করলো না। হয়তো তোমাদের জীবনে কারোর এরকম ঘটনা ঘটছে কিনা জানি না, তবে আমি নিজেকে এতিম মনে করলো, আমি এতিম ছিলাম না। ছোট কাকা আমাকে কখনো বাপের অভাবটা বুঝতেই দেয়নি, পুরো ফ্যামিলিটাকেই সে বুঝতে দেয়নি। যাই হোক, আমার ছোট কাকা খুব ভালো ছিল। তো বন্ধুরা, এভাবে আমার পুরো জীবনটা, আমার ফ্যামিলিটা, আমার ছোট ভাইটা এবং আমার ছোট কাকার পুরো জীবনটা পুরোভাবে সম্পূর্ণভাবে আল্লাহ পাক দারুণভাবে একটা সেটেলমেন্ট করার অবস্থান তৈরি করে দিল। সবই আল্লাহর অশেষে রহমত। যাই হোক, মানুষ সততার দিকে আগাইলে মানুষ তার সম্পূর্ণ ইচ্ছেটা সম্পূর্ণ পূর্ণ করলেও কিছুটা হলেও বাদ রাখে, কিন্তু তার কাছাকাছি চলে যাওয়া যায়। তোমরাও চেষ্টা করো, অবশ্যই সফলতা পাবে। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের কারো জীবনের সাথে আমার এই কাহিনীটি মিলে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। অবশ্যই এই প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।